জাদুর তিন নদী। আনন্দপুর নামের একটি গ্রামে সুশীলা নামের এক মহিলা তার দুই মেয়ের সঙ্গে বসবাস করত। সুশীলার বড় মেয়ের নাম ছিল আরতি, আর ছোট মেয়ের নাম ছিল সোনিয়া। যখন আরতির জন্ম হয় তখন সুশীলার মন ছোট হয়ে গিয়েছিল আরতিকে দেখে, কারণ আরতি জন্ম থেকেই খুব কালো ছিল। অন্যদিকে সুশীলার একটা ফর্সা মেয়ের দরকার ছিল। সে মনে প্রাণে একটা ফর্সা মেয়ে চাইতো। কিছুদিন পর সুশীলার ছোট মেয়ের জন্ম নেয়, যাকে দেখে সুশীলা অনেক খুশি হয়, কারণ সে ছিল সুশীলার মনের মতো ফর্সা ও সুন্দর দেখতে। সময়ের সাথে সাথে তারা দুই বোন বড় হয়ে যায়। সুশীলা কখনোই তার ছোট মেয়ের মতো বড় মেয়েকে ভালোবাসতো না। সে সবসময় তার ছোট মেয়ের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করত। আরতির সঙ্গে সে এতটা বাজে ব্যবহার করত যে এমন ব্যবহার একটা সৎমাও তার সৎ মেয়ের সঙ্গে করে না। তেমনি একবারের কথা, সুশীলা তার বাড়ির আঙিনায় বড় বড় কাঠ কেটে ছোট টুকরো করছিল। সে প্রচণ্ড রোদে কাঠ কাটছিল, এই কারণে তার পিপাসা লেগে যায়। সে তার মেয়েকে ডেকে বলে, মা সোনিয়া, মা সোনিয়া, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো মা। রোদে কাজ করতে করতে পিপাসায় গলা শুকিয়ে গেছে। অন্যদিকে বাড়ির ভেতরে সোনিয়া আরামে ঘুমাচ্ছিল, আর আরতি ঘর মুছছিল। আরতি সোনিয়াকে ঘুমাতে দেখে সে নিজেই মায়ের জন্য পানি নিয়ে যায়। এই নাও মা পানি, পানি পান করো। কি, তুই আমার জন্য তোর নোংরা হাতে কেন পানি নিয়ে এসেছিস? না মা, তুমি ভুল করছো। আমি হাত ধুয়ে পরিষ্কার করে তোমার জন্য পানি নিয়ে এসেছি। আমি নোংরা হাতে পানি নিয়ে আসিনি মা। আরে, তোর হাত তো জন্ম থেকেই নোংরা। পানি দিয়ে পরিষ্কার করলেও এই নোংরা হাত কখনো কোনোদিন পরিষ্কার হবে না। তোকে যা বলি তার থেকে বেশি করতে যাস না। এইসব আমার একদম পছন্দ না, বুঝলি? তোকে যতটুকু বলবো ততটুকুই করবি, তার থেকে এক ধাপ সামনে এগুবি না। মা, সোনিয়া ঘুমিয়ে আছে, এই কারণে আমি তোমার জন্য পানি নিয়ে এসেছিলাম। তোর এই নোংরা হাতের পানি প্রয়োজন নেই, বুঝলি? এমনটা বলে আরতির মা আরতির হাতে থাকা সেই গ্লাসটি মাটিতে ফেলে দেয়। নিজের মায়ের এমন ব্যবহার দেখে আরতির প্রচণ্ড দুঃখ হয় এবং সে কান্না করতে শুরু করে। ঠিক তখনই সোনিয়া সেখানে চলে আসে এবং সে বলে, আরে কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি কেন? কিছুই না মা, তুই কি বিশ্রাম কর। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু দেখো প্লিজ চিৎকার চেঁচামেচি যেন না হয়, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এরপর সোনিয়া সেখান থেকে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর আরতিকে তার মা সুশীলা বলে, এই যে অপয়া, ঘর মোছা হয়ে গেছে তোর? হ্যাঁ মা। চল, ঠিক আছে, এখন বসে বসে এই কাঠগুলো কেটে দে। জানি না কোন বিপদে পড়েছি। এই মেয়ের হাত থেকে কবে যে মুক্তি পাবো। আরতি অনেক মন খারাপ করে এবং সে বসে বসে ওই রোদে কাঠ কাটছিল। কিছুক্ষণ পর তার মা সুশীলা আবারও তাকে ডাকে। ডাক শুনে আরতি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে আসে। তখন সুশীলা তার বড় মেয়ে আরতিকে বলে, এতক্ষণ সময় দিয়েছিলাম, এতক্ষণ ধরে কি শুধু ঘরই মুছলি? এই কাপড়গুলো তোর বাপ কাচবে। যা, এখন এগুলো কেচে নিয়ে আয়। আরতি চুপচাপ সেই কাপড়গুলো উঠিয়ে নেয় এবং সে এগুলো নিয়ে কুয়োর কাছে যায় পরিষ্কার করার জন্য। আরতির হাতগুলো ছিল অনেক ছোট এবং কোমল, যার কারণে কুয়া থেকে পানি তোলার সময় দড়িতে তার হাতে অনেক ব্যথা লাগছিল। আরতি কাপড় ধোয়ার জন্য কুয়া থেকে পানি বের করছিল। হঠাৎ করে তার হাত থেকে বালতিটি ছুটে কুয়োর মধ্যে পড়ে যায়। শব্দ শুনতে পেয়ে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে এবং সে প্রচণ্ড রাগ নিয়ে বলে, এই কালনাগিনী, এখন আবার কোন লোকসান করে দিলি আমার? কিসে শব্দ ছিল এটা? বিশ্বাস করো মা, আমি কিছু করিনি। পানির ভারে দড়ি ছুটে গিয়েছিল আর বালতি কুয়োর মধ্যে পড়ে গেছে। কি বললি তুই? তুই বালতি কুয়োতে ফেলে দিয়েছিস? এক্ষুনি কুয়োর মধ্যে গিয়ে ওই বালতি খুঁজে নিয়ে আসবি তুই। মা, তোমার পায়ে পড়ি, আমার সাথে এমনটি করো না, আমাকে ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে আমার। তোর চোখের জলে চিড়ে ভিজবে না, বুঝলি? তাড়াতাড়ি ওই কুয়োর মধ্যে গিয়ে বালতি নিয়ে আয়। আরতির কুয়োর মধ্যে যেতে প্রচন্ড ভয় করে, কিন্তু সে যদি কুয়োর মধ্যে না যায় তাহলে তার মা সুশীলা তাকে অনেক মারধর করবে। এই কারণে সে চোখ বন্ধ করেই কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। অন্যদিকে আরতি সাঁতারও জানতো না, এই কারণে কুয়োর গভীরে আরো নিচে চলে যাচ্ছিল। হঠাৎ করে সে যেতে যেতে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। সেই জায়গাটি ছিল অনেক বেশি সুন্দর। আরে বাহ, এখানে সবকিছু কত সুন্দর!
কত সুন্দর দেখাচ্ছে সবকিছুই। এমনটা মনে হচ্ছে যেন আমি স্বপ্নের রাজ্যে চলে এসেছি। কুয়ার ভেতরে যে এত সুন্দর জায়গা আছে, এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। এমনটা বলে আরতি সামনে এগোতে থাকে। সে হেঁটেই যাচ্ছিল। হঠাৎ করে সে সামনে একটি ফলের গাছ দেখতে পায়। সেই ফলের গাছ আরতিকে বলে, শোনো মেয়ে, আমার এই পাকা ফলের ওজন আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে একটু সাহায্য করবে? এই ফলগুলো পেড়ে দিলে আমি একটু হালকা হতাম। তুমি একদম চিন্তা করো না আমের গাছ, আমি এখনই পাকা ফলগুলো পেড়ে দিচ্ছি। এমনটা বলার পর আরতি সমস্ত পাকা ফলগুলো পেড়ে নেয়, যার কারণে গাছটি একটু হালকা হয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, এখন আমি অনেক হালকা অনুভব করছি। তুমি সামনে এগিয়ে যাও মা। এরপর আরতি আরো কিছুটা সামনে এগিয়ে যায়। কিছুটা সামনে যেতেই সে ভয়ঙ্কর এক ডাইনিকে দেখতে পায়। তাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সে জাদুকরনী আরতিকে বলে, তুমি আমাকে ভয় পেও না মেয়ে, আমার কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো তো? আমাকে খাবে না তো তুমি? না না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা, এটা বলো যে তুমি এখানে কিভাবে এলে? আসলে কুয়ার মধ্যে আমার বালতি পড়ে গিয়েছিল, আর আমি বালতিটি নিতে কুয়োর মধ্যে নেমেছিলাম, কিন্তু আমি সাঁতার পারতাম না। আর আমি ডুবতে ডুবতে হঠাৎ করেই জানি না কিভাবে এখানে চলে এসেছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন যখন তুমি চলেই এসেছো, তুমি আমার সঙ্গেই থাকতে পারো। কিন্তু আমার সাথে থাকার জন্য তোমাকে আমার বাড়ির সব কাজ করতে হবে। আমি বাড়ির সব কাজ আগে থেকেই পারি। আচ্ছা, ঠিক আছে তাহলে। তুমি আমার সঙ্গে আমার ঘরের ভেতরে চলো। সেদিনের পর থেকে আরতি সেই জাদুকর্ণীর সঙ্গে বসবাস করতে শুরু করে। অন্যদিকে কুয়ার বাইরে থেকে আরতির মা সুশীলা কুয়ার মধ্যে উঁকি দেয়, এবং সে নিজেই নিজেকে বলে, ও এখনো কুয়ার ভিতরে কি করছে? এখনো তো বাইরে এলো না। ও কি কুয়ার ভিতরে মারা গেছে নাকি? চলো, ঠিকই হয়েছে। এই কালো মেয়েকে দিয়ে আর কর্তামি পাকি, ও মরে গেছে, ভালো হয়েছে। অন্যদিকে আরতি সেই জাদুকর্ণীর বাড়ির সব কাজ করতে থাকে। সে জাদুকর্ণীর বাড়ি ঝাড়ু দেয় এবং তার কাপড় চোপড় কেচে দেয়। আর শুধু তাই নয়, সে সেই জাদুকর্ণীর জন্য অনেক সুস্বাদু সুস্বাদু খাবার তৈরি করে দেয়। এই নিন জাদুকর্ণী, আমি আপনার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি। জাদুকর্ণী সঙ্গে সঙ্গে সব খাবার খেয়ে নেয় এবং বলে, আরে বাহ মেয়ে, তুমি তো খাবারটা অনেক সুস্বাদু বানিয়েছো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন আরতি উদাস হয়ে বসেছিল। তখন জাদুকর্ণী তার কাছে আসে এবং তাকে বলে, কি হয়েছে মা? তোমাকে উদাস দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। আমার আমার মায়ের কথা খুব মনে পড়ছে। এর আগে আমি আর কখনো আমার মাকে ছেড়ে থাকিনি। আচ্ছা, এই কথা। তোমার মা কি তোমাকে অনেক ভালোবাসে? না জাদুকর্ণী, আমার মা আমাকে একদমই ভালোবাসে না, কারণ আমি দেখতেই সুন্দর নই। মায়ের সবসময় একটা ফর্সা বাচ্চা পছন্দ ছিল, কিন্তু আমি জন্ম থেকেই কালো, আর আমার ছোট বোন অনেক ফর্সা, যার কারণে মা আমার আর আমার ছোট বোনের মধ্যে অনেক পার্থক্য করে। মা আমার ছোট বোনের সব ইচ্ছা পূরণ করে আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। কিন্তু তবুও উনি তো আমার মা, আমি আমার মাকে খুব ভালোবাসি, আর এখন আমার মাকে খুব মনে পড়ছে। যদি এমনটাই হয়, তাহলে আমি তোমাকে এখানে আর রাখতে চাই না। চলো আমার সঙ্গে, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। এমনটা বলে জাদুকর্ণী আরতিকে একটা জাদুর গোল্ডেন ঝর্ণার কাছে নিয়ে যায় এবং সে আরতিকে বলে, আরতি, তুমি এই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াও। দেখো, তুমি তোমার বাড়িতে পৌঁছে যাবে, কিন্তু যাওয়ার আগে এটা নিয়ে যাও। এমনটা বলে
জাদুকরনী নিজের জাদুর শক্তি দ্বারা সেখানে একটি বালতি হাজির করে, যেটা ছিল সোনা দ্বারা পরিপূর্ণ। স্বর্ণভর্তি সেই বালতিটি জাদুকরনী আরতিকে দিয়ে দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাদুকরনীর দেয়া সোনা ভর্তি সেই বালতিটি নিয়েই আরতি ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়। ঝর্ণার নিচে দাঁড়াতেই আরতি দেখতে অনেক ফর্সা আর অনেক সুন্দর হয়ে যায়। এইটা অনুভব হওয়ার পর আরতি অনেক খুশি হয়। তখন হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে যায় এবং নিজের বাড়ির বাইরে আবারও সে দৃশ্যমান হয়। তার বোন সোনিয়া আরতিকে দেখে নেয় এবং সে বলে, মা মা কোথায় তুমি? দেখো মা, আরতি আপু এসেছে। ওয়াও আরতি আপু, তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। ডাক শুনে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। সে আরতির হাতে স্বর্ণভর্তি বালতিটি দেখে বলে, আরে এগুলো তো আসল সোনা, কোথায় পেয়েছো তুমি? এই সোনা ভর্তি বালতিটি আমাকে জাদুকরনী দিয়েছে। জাদুকরনী কুয়ার মধ্যে বসবাস করে। আরতির এমন কথা শুনতেই সোনিয়া বলে, কি, ওই জাদুকরনী কি তোমাকে এত সুন্দর বানিয়ে দিয়েছে? আমিও যাব ওই জাদুকরনীর কাছে। মা, আমিও অনেক সুন্দর হতে চাই। আমিও অনেক সোনার মালিক হতে চাই। এমনটা বলার পর সোনিয়া সেই কুয়ার মধ্যে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর সেও সেই অদ্ভুত দুনিয়াতে পৌঁছে যায়। এরপর সে বলে, এ কি, এখানে তো কোনো জাদুকরনী চোখে পড়ছে না। মনে হচ্ছে ওই আরতির বাচ্চা আমাকে ধোঁকা দিয়েছে। যাই একটু সামনে গিয়ে দেখি। এরপর সোনিয়া আর একটু সামনে এগোয়। হঠাৎ করে তার সামনে সেই আম গাছটি আসে এবং সেই আম গাছটি তাকে বলে, মা শোনো, এই পাকা ফলগুলোর কারণে আমার অনেক অস্বস্তি বোধ হচ্ছে। এত বোঝা আর আমার সহ্য হচ্ছে না। আমার এই পাকা ফলগুলো পেড়ে তুমি আমাকে হালকা করে দিবে, তাহলে আমি অনেক শান্তি পেতাম। দেখো, তোমার এই পাকা আমগুলো ছিঁড়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন আমি খুব সুন্দর হতে চাই। আমাকে যেতে দাও। আসার সময় না হয় আমি তোমার ফলগুলো ছিঁড়ে দেব। কিন্তু মা, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমার ডালগুলো সব ভেঙে যাবে। উফ, বকবক করো না তো। সময় মতো যদি আমি ওখানে পৌঁছাতে না পারি তাহলে হয়তো আর আমার সুন্দর হওয়াই হবে না। এমনটা বলে সোনিয়া সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর সে জাদুকরীকে দেখতে পায়। জাদুকরনী দেখার সঙ্গে সঙ্গে সে বলে, জাদুকরনী, আমাকে অনেক সুন্দর বানিয়ে দাও। আমি আরতির ছোট বোন। কিন্তু তুমি তো আগে থেকে অনেক সুন্দর, তাহলে তোমার আরো সুন্দর হওয়ার প্রয়োজন কি আছে? না, আমি আমার সৌন্দর্যতে সন্তুষ্ট নই। আমি আরতির থেকেও অনেক বেশি সুন্দর হতে চাই। এই পৃথিবীতে সবার থেকে সুন্দর যাতে আমাকে দেখায়। কিন্তু দেখো, তোমার বোন আমার সঙ্গে অনেক দিন ছিল এবং ও আমার অনেক সেবাও করেছে। কিন্তু আমার হাতে অতটা সময় নেই। দয়া করে তুমি আমাকে সুন্দর করে দাও। আমার বাড়িতে ফিরে যেতে হবে। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। এমনটা বলে জাদুকরনী তাকে সেই গোল্ডেন ঝর্ণার কাছে নিয়ে যায় এবং তাকেও সেই ঝর্ণার নিচে দাঁড়াতে বলে। সোনিয়া এমনটা শুনে অনেক খুশি হয় এবং সে সেই গোল্ডেন ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সে সঙ্গে সঙ্গে দেখতে অনেক বেশি কুৎসিত হয়ে যায়। যতক্ষণে সোনিয়া এটা অনুভব করতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে ততক্ষণে বাড়িতে পৌঁছে যায়। যখন সে বুঝতে পারে সে কালো হয়ে গেছে, তখন সে নিজের কর্মের জন্য অনেক পস্তায়। তার অনেক খারাপ লাগে, অনেক কান্না করে। এর সঙ্গে সঙ্গে সুশীলাও নিজের ভুলটা বুঝতে পারে। তার এত পার্থক্য করার কারণেই আজকে তার দুই মেয়ের এই অবস্থা। এরপর সে তার নিজের ভুলটা বুঝতে পারে এবং নিজের দুই মেয়েকেই সমানভাবে ভালোবাসে। কিন্তু সুশীলার এই ভুলের শাস্তি সারা জীবন সোনিয়াকে বয়ে যেতে হয়। এরপর দেখুন বুড়ির 3 পরিবু। বুড়ির জাদুর 3 পরিবউ। অনেকদিন আগের কথা। পরীরাজ্যে অদ্ভুত এক ঘটনা ঘটে। রানী পরী 3টা কন্যা সন্তানের জন্ম দেন একই দিনে। তারপর রানী পরী তার 3 সন্তানের নাম রাখেন সুহাসিনী, সুভাষিনী ও সুনয়নী। সুহাসিনী, সুভাষিনী ও সুনয়নীকে দেখতে ভীষণ সুন্দর ছিল।
ওরা যতই বড় হচ্ছিল ওদের জাদু ক্ষমতা ততই বেড়ে যাচ্ছিল, কিন্তু ওদের সবসময় পৃথিবীর প্রতি একটা টান ছিল। কিন্তু ওদের মা নিরাপত্তার জন্য ওদেরকে কখনোই পৃথিবীতে যেতে দিতে রাজি হতেন না। মা চায় না তো কি হয়েছে, আমরা তো পৃথিবীতে যাবই যাব। পৃথিবীতে নাকি সবকিছু সত্যিকারের হয়। আমরা যেমন জাদু দিয়ে ফুল ফল এইসব বানাই, তারা সেখানে জাদু করে না। তারা নাকি পরিশ্রম করে তাদের চাষাবাদ করে থাকে। তারা খাবার রান্না করে, সবকিছু তাদের নিজেদের হাতে তারা করে। আমাদের মতো জাদুমন্ত্র উচ্চারণ করে না। তাহলে ভেবে দেখ সুহাসিনী, পৃথিবীটা কত সুন্দর। আমরা কিন্তু একদিন পৃথিবীতে যাবই যাব। এইসব বলতে বলতে ওরা তিন বোন ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর ওদের পরিরাজ্যে হামলা করে আর সবার আগে রানী পরীকে বন্দি করে। আর তারপর তিন পরীকে তাদের সব জাদু ক্ষমতা কেড়ে নিয়ে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেয়। ওরা পৃথিবীর একটা গ্রামে এসে পড়ে। অন্যদিকে ওদের মা রানী পরী সেই জাদুকরের হাতেই বন্দি থাকে, আর জাদুকর পুরো রাজ্য দখল করে নেয়। পৃথিবীতে ওদের জাদু শক্তি না থাকায় ওরা কি করবে ভেবে পাচ্ছিল না। তখনই ওদের মায়ের বলা একটা কথা মনে পড়ে যায়। সুভাষিনী, তোর মনে আছে মা বলেছিল যে আমরা যদি কাউকে বিয়ে করি তখন আমরা আমাদের সকল জাদু শক্তি ফিরে পেতে পারি। যদি এমন হয় যে আমরা আমাদের সকল জাদু শক্তি হারিয়ে ফেলেছি, তাহলে যেন আমরা সৎ আর ভালো মনের কাউকে বিয়ে করে নেই। তাহলে আমরা পৃথিবীতে এমন কাউকে খুঁজবো যাদের মধ্যে সৎ আর ভালো গুণ আছে। ওরা তিন বোন সেই সৎ আর ভালো মনের মানুষের সন্ধান করতে বেরিয়ে পড়ল। ওরা ঘুরতে ঘুরতে একটা বৃদ্ধার বাড়ির দুয়ারে এসে থামলো। সেখানে দেখলো বৃদ্ধা কঠোর পরিশ্রম করছে, আর সেখানে বৃদ্ধার তিন ছেলে তাদের মায়ের সঙ্গে কাজ করছে, মায়ের সেবা যত্ন করছে। ওরা সারাদিন সেখানেই রইল ওদের বাড়িতে কি কি হচ্ছে দেখার জন্য। ওরা দেখলো তিন ছেলে মায়ের সেবা যত্নই করছে না, রান্নাবান্নার কাজেও মাকে সাহায্য করছে। আবার ওদের জঙ্গল থেকে কেটে আনা কাঠগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করছে। ওরা তিন বোন বুঝতে পারলো ওদের এই তিন ছেলেকেই বিয়ে করতে হবে। তখন ওরা সেই বুড়ির কাছে এসে বলল, মা, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, আমাদেরকে আপনার বাড়িতে ঠাঁই দেবেন? আপনার তো তিনটা ছেলে আছে, যদি আপনি রাজি থাকেন আমরা আপনার তিন ছেলেকে বিয়ে করতে চাই। আপনার পুত্রবধূ হিসেবে যদি আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনি কি আমাদের ফিরিয়ে দেবেন? এইটা তো আমার সৌভাগ্য। কি সুন্দর ফুটফুট এই তিনটা মেয়ে আমার ছেলেদেরকে বিয়ে করতে চাইছে। আমিও আমার ছেলেদের বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম। ঠিক আছে মামুনিরা, তোমরা যখন নিজেরাই চাইছো আমার পুত্রবধূ হতে, আমি একদম রাজি। তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। তারপর বৃদ্ধা তার তিন ছেলের সাথে ওই তিন পরীর বিয়ের ব্যবস্থা করলো। ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল। আর যখনই ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো, তিন পরী তাদের সকল শক্তি ফিরে পেল, আর তারা সাধারণ মানুষ থেকে তাদের পরীরূপে ফিরে গেল। এ আমি কি দেখছি? এই তিন মেয়ে যে সাক্ষাৎ পরী! আমি জানতাম আমার এই ভালো ছেলেরা ভালো ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে, তাই তো তিন পরীর স্বামী হতে পেরেছে। সত্যি তোমরা অনেক অনেক ভালো। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের জন্যই আমাদের জাদু শক্তি ফিরে পেয়েছি। তবে আমরা কথা দিচ্ছি, পরিরাজ্যে আমাদের মা ওই শয়তান জাদুকরের হাতে বন্দি আছে। ওই জাদুকরকে শেষ করে আমাদের পরিরাজ্যকে উদ্ধার করে আমরা আবার ফিরে আসব আপনার বাড়িতে। কারণ আপনি আমাদের শাশুড়ি মা, আর উনারা আমাদের স্বামী। আমাদের বিপদের সময় আপনারা আমাদের পাশে থেকেছেন। এই বলে তিন পরী পরিরাজ্যে ফিরে গেল, আর তিন বোনের শক্তির কাছে জাদুকর পেরে উঠল না। মহা শক্তিশালী তিন বোন ওই জাদুকরকে মুহূর্তের মধ্যেই কাবু করে ফেলল, আর তারপর জাদুকরকে বন্দি করলো কালকোঠরিতে, আর ওদের মাকে মুক্ত করলো। ওদের মা সব শুনে প্রথমে একটু দুঃখ পেলেও তারপরে সে রাজি হয়ে গেল, আর সে বুঝতে পারলো সৎ ও ভালো মনের মানুষ হওয়াটাই জরুরি। তাই সবাই মিলে পৃথিবীতে চলে এলো, আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।